সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি জানি এই প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা নিয়মিত ক্লাসে আসতে পারছো না, আর সেই জন্যই মোহনা টেলিভিশন আয়োজন করেছে তোমাদের আমাদের পাঠশালা এই প্রোগ্রামটি। তোমাদের মোহনা টেলিভিশনে আমাদের পাঠশালায় স্বাগতম। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করছি। আজকে আমি তোমাদের ক্লাস নেব নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ এই সাবজেক্টটি। তাহলে কোন অধ্যায়টি নিব সেটা এখন বলবো না, আমরা একটা চিত্র দেখে তারপরে বলবো। দেখো তো এই চিত্রটাতে এখানে কি দেখা যাচ্ছে? এখানে হচ্ছে বিক্রেতা দেখা যাচ্ছে, এখানে ক্রেতা দেখা যাচ্ছে, এখানে একটা কিসের কাজ সম্পাদন হচ্ছে? ক্রয় এবং বিক্রয়ের কাজ সম্পাদিত হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সাধারণভাবে এই ক্রয় বিক্রয়ের কাজটাকেই বলা হচ্ছে বিপণন। তাহলে বুঝতেই পেরেছো আমাদের আজকের ক্লাসটা কি হবে? বিপণন। শিখনফল তোমরা আজকে এই অধ্যায় থেকে যা যা জানতে পারবে সেগুলো একটু বলে দিচ্ছি। চলো। বিপণনের ধারণাকে সংজ্ঞায়িত করতে পারবে, বিপণনের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার পণ্যের বন্টন প্রণালী বর্ণনা করতে পারবে, বিভিন্ন পণ্যের বিপণন পদ্ধতি বর্ণনা করতে পারবে, বিজ্ঞাপনের মাধ্যমগুলোর নাম বলতে পারবে এবং কার্যাবলী বলতে পারবে এবং সেগুলো ব্যাখ্যা করতে পারবে। বিপণন কি? পণ্য উৎপাদনকারীর নিকট হতে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যত ধরনের কার্যাবলী আছে এই সমস্ত কার্যাবলীর সমষ্টিকেই বলা হচ্ছে বিপণন বা মার্কেটিং বা বাজারজাতকরণ। ঠিক আছে, তাহলে চলো দেখি এখানে কি লেখা আছে। পণ্যদ্রব্য সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা সরবরাহকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকে বিপণন বা বাজারজাতকরণ বলে গণ্য করা হয়। অর্থাৎ ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ ইত্যাদি যাবতীয় কাজের সমষ্টিকে বলা হচ্ছে বিপণন। পণ্য উৎপাদনকারী থাকে এক স্থানে, ভোক্তা কিন্তু সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। পণ্য উৎপাদনকারী নিকট হতে ভোক্তার নিকট যদি প্রপার ওয়েতে না পৌঁছায় তাহলে কিন্তু শুধুমাত্র উৎপাদনকারীর স্থানেই যেসব ভোক্তারা আছেন সেই সব ভোক্তারাই শুধু কনজিউম করতে পারবেন, তা না হলে কিন্তু এটা কখনোই সম্ভব হতো না। বিপণনটা কিন্তু অনেকাংশে এর সাফল্যটা নির্ভর করে, কিন্তু আমরা অনেকেই মনে করি পণ্য উৎপাদনের উপর। পণ্য উৎপাদনের উপর কিন্তু বিপণনের সাফল্যটা নির্ভর করে না। এই উৎপাদিত পণ্যটা ভোক্তার নিকট সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা সেই সমস্ত বিষয়টা খেয়াল রাখা এবং সেই পর্যন্ত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যত ধরনের কার্যাবলী আছে সেই সমস্ত কার্যাবলীর সমষ্টিকেই বলা হচ্ছে বিপণন, মার্কেটিং বা বাজারজাতকরণ। এরপরে দেখো আমরা একটা চক্র দেখব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে যে ছবিটা হচ্ছে তুলার ছবি। ঠিক আছে, এই তুলাটাকে কি করা হচ্ছে? প্রসেসিং করানো হচ্ছে। এখান থেকে দেখো চরকায় সুতা বানানো হচ্ছে, সুতা কাটা হচ্ছে, তারপর তাঁতে বোনা হচ্ছে, তাঁতে বোনার পর কাপড় তৈরি করা হচ্ছে, তারপরে সেটা হচ্ছে শপিং সেন্টারে এটা কি করা হচ্ছে? সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তারপরে ক্রেতারা গিয়ে এখান থেকে তাদের পছন্দ মতো ড্রেস সিলেক্ট করে কিনছে এবং সর্বশেষে দেখা যাচ্ছে সুন্দর একটা পোশাক সে পরেছে। ঠিক আছে, তাহলে দেখো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বিপণনের কার্যাবলী। বিপণনের প্রথম কাজ হচ্ছে ক্রয়। ক্রয় হচ্ছে পণ্যের মালিকানা সৃষ্টি করে। দ্বিতীয় কাজ হচ্ছে বিক্রয়, পণ্যের মালিকানা হস্তান্তর করে। এখন আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। বিপণনের অন্যতম প্রধান কাজ এবং প্রথম কাজ হচ্ছে ক্রয়। সবসময় যে আমরা শুধুমাত্র নিজেদের ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে থাকি বিষয়টি কিন্তু তা নয়। অনেক সময় আমরা নিজের ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে থাকি, আবার অনেক সময় পুনঃ বিক্রয়ের জন্য যে আমরা রিসেল করব সেই জন্য কিন্তু পণ্য ক্রয় করে থাকি। ঠিক আছে, আর এই ক্রয়ের মাধ্যমে কি হয়? পণ্যের মালিকানা সৃষ্টি হয়। যেমন ধরো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা মার্কার। এই মার্কারটা আমি যদি দোকান থেকে কি করি? ক্রয় করি, তাহলে এটার মালিকানা কিন্তু সৃষ্টি হয়ে গেল, আমার মালিকানাটা সৃষ্টি হলো। এই পণ্যটাই যদি আমি আবার কি করি? দোকানে বিক্রি করে দেই, তখন কিন্তু এর মালিকানাটা আমার আর রইল না, এই মালিকানাটা হস্তান্তরিত হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি? ক্রয়ের মাধ্যমে হচ্ছে মালিকানা সৃষ্টি হয় এবং বিক্রয়ের মাধ্যমে হচ্ছে মালিকানা হস্তান্তরিত হয়। বিক্রয় কিন্তু অবশ্যই বিপণনের একটা আবশ্যকীয় কাজ।
বিক্রয় ছাড়া কখনোই বিপণনের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন হওয়া সম্ভব নয়। আর এই বিক্রয়ের সাথে অনেকগুলো কাজ রিলেটেড, সেটা হচ্ছে পণ্য বা সেবার চাহিদা নির্ধারণ রিলেটেড, মূল্য নির্ধারণ করা রিলেটেড, এবং হচ্ছে পণ্য এবং সেবার চাহিদা নির্ধারণ করা। এই তিনটি কাজ কিন্তু বিক্রয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এরপর আমরা দেখছি পরিবহন, তারপরে দেখছি গুদামজাতকরণ। এখানে কি লেখা আছে চলো দেখি। এখানে আমরা একটা পরিবহনের ছবি দেখতে পাচ্ছি, নৌপথে, আর এখানে গুদামজাত করে রাখা হয়েছে। পরিবহন হচ্ছে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে, গুদামজাতকরণ হচ্ছে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে। পরিবহনটা কি? এক স্থান থেকে অন্য স্থানে পণ্যটা পৌঁছে দেওয়া হচ্ছে পরিবহনের একটা কাজ, ট্রান্সপোর্টেশন। এটা যদি না থাকতো তাহলে দেখা যাচ্ছে যে রাজশাহীর যে আম উৎপাদিত হয় সেই আমটা কিন্তু শুধু রাজশাহীর মানুষই কনজিউম করতে পারতো, আমরা কিন্তু খেতে পারতাম না, তাই না? তাহলে এই রাজশাহীর আম এই ঢাকা বা বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাচ্ছে কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে বা ট্রান্সপোর্টেশনের মাধ্যমে। আর এই পরিবহন ব্যবস্থা আছে বলেই আমরা কিন্তু চীনের তৈরি প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশে বসে ইউজ করতে পারছি। আবার আমাদের দেশের চা, চিংড়ি এগুলো কিন্তু আবার বাইরের কান্ট্রিতে কিন্তু চলে যাচ্ছে কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। সেটা সড়ক পথেই হোক আর আকাশপথেই হোক বা জলপথেই হোক, কিন্তু পরিবহনটা লাগবে। পরিবহন ছাড়া বিপণনের কাজ কখনোই সুষ্ঠুভাবে সম্পাদন হওয়া সম্ভব নয়। তাহলে পরিবহনকে আমরা কি দেখলাম? যে পরিবহনটা হচ্ছে কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? স্থানগত উপযোগ সৃষ্টি করে। এরপরে আছে দেখো গুদামজাতকরণ। গুদামজাতকরণটা কি? এটা হচ্ছে সময়গত উপযোগ সৃষ্টি করে। সারা বছর কিন্তু সবসময় সব ধরনের পণ্য উৎপাদন হয় না। কিছু কিছু সিজনাল ফল আছে, কিছু কিছু সিজনাল সবজি আছে। শীতকালে যেমন আমরা মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো এগুলো উৎপাদন হয়, যা কিনা গ্রীষ্মকালে হয় না। অথচ আমরা সারা বছর খুব সুন্দর করে এগুলো কনজিউম করতে পারি শুধুমাত্র গুদামজাতকরণ বা ওয়্যার হাউজিং প্রক্রিয়ার মাধ্যমে। ওয়্যার হাউজিং না থাকলে আমরা একটা নির্দিষ্ট পণ্য শুধু নির্দিষ্ট সময়ই ইউজ করতে পারতাম। আবার আমাদের দেশের ইলিশ মাছ এগুলো ইন্ডিয়া চলে যাচ্ছে, এগুলো কি? পরিবহনের মাধ্যমে। তার মানে আমরা চায়নার প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারছি পরিবহনের কারণে। আবার আমাদের দেশের চা, চিংড়ি আবার পরিবহনের কারণেই আবার চলে যাচ্ছে আউট অফ ঢাকা বা আউট অফ বাংলাদেশ। ঠিক আছে, এরপর দেখি প্রমিতকরণ। পণ্যের রং, গুণগত মান নির্ধারণ করা হয়। পর্যায়িতকরণ, পণ্যের আকার, আকৃতি নির্ধারণ করা হয়। প্রমিতকরণ, প্রমিতকরণটা হচ্ছে এখানে মানের উপর ডিপেন্ড করে মূল্যটা সুন্দর করে নির্ধারণ করতে হবে। মূল্য যদি নির্ধারণ করা না থাকে তাহলে তো আমরা ক্রয় বিক্রয়ের কাজটাও সম্পাদন করতে পারবো না। তবে সবগুলো পণ্যের তো একই ধরনের মূল্য নির্ধারণ করা যাবে না, সেটা ডিপেন্ড করবে অবশ্যই সাইজ, কালার, ফ্লেভার, টেস্ট এগুলোর উপর ডিপেন্ড করে পণ্যটাকে সুন্দর করে মান নির্ধারণ করে মূল্যটাকে, প্রাইসটাকে ফিক্স করা হয়, আর সেটার নামই হচ্ছে প্রমিতকরণ। নেক্সট পয়েন্ট আছে দেখো পর্যায়িতকরণ বা গ্রেডিং। গ্রেডিংটা কি? পণ্যগুলোকে আমি সুন্দর করে আকার, আকৃতি, মান অনুসারে এগুলোকে কি করব? মান অনুসারে এক একটা শ্রেণীতে ভাগ করব। এই বিভিন্ন শ্রেণীতে ভাগ করার যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে পর্যায়িতকরণ বা কি দেখা যাচ্ছে যে পর্যায়িতকরণ বা গ্রেডিং। ঠিক আছে, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় কোয়ালিটি পণ্যগুলোকে এ গ্রেড, তারপর একটু মিডিয়াম কোয়ালিটি হলে বি গ্রেড, তারপর আবার একটু লো কোয়ালিটি হলে হচ্ছে সি গ্রেড। এই জিনিসগুলো কিন্তু আমরা ক্লাসিফাই করতে পারি, আর এই ক্লাসিফাই করার ফলে যেটা হবে বিপণন কাজটা খুব সুন্দর হবে এবং বিক্রয়টা খুব সহজতর হবে। এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখানে দেখো কি লেখা আছে, মৌখিকীকরণ বা প্যাকেজিং। এটা পণ্যকে আকর্ষণীয় ও রক্ষা করে, বিভিন্ন নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করে। আর এখানে আছে তথ্য সংগ্রহ, যেটা কিনা পণ্য সম্পর্কে জানা যাবে। মৌখিকীকরণ বা প্যাকেজিংটা আসলে কি? মৌখিকীকরণ বা প্যাকেজিং হচ্ছে, এটা আসলে তিনটা কাজে বিভক্ত। দেখো তোমরা খেয়াল করো যে একটা পণ্য যদি মৌখিকীকরণ না করা হয় বা প্যাকেজিং করা না থাকে তাহলে সেটা কিন্তু যে কোনো সময় নষ্ট হয়ে যাবে, ভেঙে যেতে পারে, পড়ে যেতে পারে। আবার মৌখিকীকরণে আর একটা কাজ কিন্তু বহনের সুবিধা, তুমি এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে পণ্যটা নিয়ে যেতে পারবে। আর আরটা সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে পণ্যটাকে খুবই অ্যাট্রাকটিভ করে, খুবই আকর্ষণীয় করে, খুবই সুন্দর করে।
যদি এই মরুকীকরণ ব্যবস্থা না থাকতো তাহলে দেখা যেত যে কোনো সময় পণ্যটা ভেঙে নষ্ট হয়ে যেত, বহন করা যেত না এবং আকর্ষণীয় না হলে সেই পণ্যটা কিন্তু ক্রেতারা কিনতো না। তোমরা অনেক সময় খেয়াল করে থাকবে, বাচ্চারা যখন দোকানে যায় চিপসের প্যাকেট দেখে খুবই তারা কি হয়, ইমপ্রেস হয়ে যায়। কেন? কারণ চিপসের প্যাকেটগুলো অনেক কালারফুল করা হয়, অনেক সুন্দর ডিজাইন করা হয়, ঠিক আছে? ওগুলো দেখে, ওই প্যাকেজিংটা দেখে যেন বাচ্চারা সেই পণ্যটা কেনার আগ্রহ বোধ করে। আর সেই জন্যই কিন্তু দিনের পর দিন দেখা যাচ্ছে যে বিপণনের সাথে রিলেটেড যেসব ব্যক্তিরা আছেন তারা কিন্তু পণ্যটার কালার, ফ্লেভার এগুলো যেমন চেঞ্জ করে, তার পাশাপাশি কিন্তু প্যাকেজিংটাও চেঞ্জ করে ফেলে, শুধুমাত্র কী করার জন্য? সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য। আমরা লাক্সের বিজ্ঞাপনগুলোতেও কিন্তু দেখি লাক্স সাবানগুলোর কালার, সাইজ এগুলো যেমন চেঞ্জ করা হয়, ঠিক তেমনি কদিন পর পর কিন্তু প্যাকেজিংটাও চেঞ্জ করা হয়। ওকে, এরপরে কি আছে দেখো, তথ্য সংগ্রহ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, যদি তথ্য সংগ্রহ যদি আমি না করে একটা পণ্য বাজারে কি করি, ছেড়ে দেই, তাহলে স্বাভাবিকভাবে সেই পণ্যটা চলবে কি চলবে না সেটা আমি কিন্তু বুঝতে পারবো না। আমার এই পণ্যটার মানে কতটুকু চাহিদা আছে, সেই চাহিদাটা জানার জন্য কিন্তু আমাকে মার্কেট সার্ভে করতে হবে, ডাটা কালেক্ট করতে হবে, যে পণ্যটা বের করব সেই পণ্যের কম্পিটিটরস কেমন আছে, ঠিক আছে? তারপরে সেই পণ্যের চাহিদা আছে কি না, বাজারে সেই ধরনের পণ্যের সরবরাহ কেমন, এই সব বিষয়গুলোকে তথ্য সংগ্রহ করে তারপরে কিন্তু আমাকে ডিসাইড করতে হবে যে আমি কি করব, ঠিক আছে? এরপরে আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে ভোক্তা বিশ্লেষণ, কনজিউমার অ্যানালাইসিস। এই কনজিউমার অ্যানালাইসিস না করে আমি যদি পণ্যটা বাজারে ছেড়ে দেই তাহলে অনেক সময় দেখা যাবে যে আমি যাদের জন্য পণ্যটা বের করব তাদের পছন্দ নাও হতে পারে। যেমন আমার পছন্দ রুচির সাথে তোমাদের পছন্দ রুচির কিন্তু মিলবে না, আবার দেখা যাবে আমার পছন্দের সাথে এজেড পার্সন যারা তাদের পছন্দ রুচি মিলবে না। তাই ভোক্তার আগ্রহ কোন পণ্যের প্রতি আছে, তাদের রুচি কেমন, তাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন, এই এভরিথিং জেনেই কিন্তু আমাকে কনজিউমার অ্যানালাইসিস করতে হবে। ভোক্তার বিশ্লেষণ করেই আমাকে এরপরে বিপণন কাজটা কিন্তু করতে হবে। তাহলে বিপণনে আমরা কিন্তু টোটাল জানলাম যে 9টা কাজ, ঠিক আছে? এটার মধ্যে রয়েছে ক্রয়, বিক্রয়, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, গুদামজাতকরণ, পরিবহন, তথ্য সংগ্রহ, মোড়কীকরণ এবং তারপরে একদম সবশেষে কিন্তু রয়েছে কি, ভোক্তা বিশ্লেষণ। এরপরে দেখো আছে বন্টন প্রণালীর ধারণা। কি লেখা আছে চলো দেখি। যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা উৎপাদনকারী থেকে প্রকৃত ভোক্তা বা ব্যবহারের কাছে পৌঁছায় তাকে বন্টন প্রণালী বলা হয় বা ডিস্ট্রিবিউশন চ্যানেল। যে প্রক্রিয়ায়, আমরা প্রথমেই বলেছি পণ্য উৎপাদনকারীর কাছ থেকে কিন্তু ভোক্তার নিকট পৌঁছাবে, হ্যাঁ, এবং বিপণনটা কিন্তু উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে, ঠিক আছে? আর এটা যে প্রক্রিয়া কাজ করে সেটা নামে হচ্ছে বন্টন প্রণালী বা ডিস্ট্রিবিউশন চ্যানেল। আমরা জানি সবাই যে সিলেটে চা উৎপাদন করা হয়, আমরা কিন্তু ভোক্তারা সরাসরি সিলেট থেকে কিন্তু চাটা কিন্তু পাই না। আমরা কি করি, উৎপাদনকারী পাইকারদের কাছে ওটা সেল করে, পাইকাররা কি করে, খুচরা ব্যবসায়ী নিকট সেল করে, খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে আবার ভোক্তারা সুন্দর করে চাটা কিন্তু কিনে নিয়ে আসে। তার মানে মাঝখানে অনেকগুলো চ্যানেল আমরা পেলাম, এগুলোই হচ্ছে মধ্যস্থ কারবারি বা ডিস্ট্রিবিউশন চ্যানেল বা বন্টন প্রণালী। এরপরে দেখো আমি ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো একটু বলছি। উৎপাদনকারী থেকে সরাসরি ভোক্তার নিকট কিছু কিছু পণ্য পৌঁছে যায়। তারপরে সেকেন্ড ডিস্ট্রিবিউশন চ্যানেলটা দেখো, উৎপাদনকারী থেকে খুচরা বিক্রেতা থেকে পৌঁছায় হচ্ছে ভোক্তার নিকট। এরপরে দেখো উৎপাদনকারীর কাছ থেকে যায় হচ্ছে পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে কিনে নেয় খুচরা বিক্রেতাদের কাছ থেকে আবার কেনে হচ্ছে সাধারণ ভোক্তারা। এরপরে দেখো আছে, এরপরে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা দেখো, উৎপাদনকারী, তারপরে আছে প্রতিনিধি বা এজেন্ট, তারপরে আছে ভোক্তা এবং লাস্ট ডিস্ট্রিবিউশন চ্যানেলটা দেখো, উৎপাদনকারীর কাছ থেকে যাচ্ছে হচ্ছে প্রতিনিধি বা এজেন্টের কাছে, আর প্রতিনিধি এজেন্টের কাছ থেকে ক্রয় করে নিচ্ছে খুচরা বিক্রেতা এবং খুচরা বিক্রেতার কাছ থেকে ক্রয় করে নিচ্ছে ভোক্তা। এই যে 5টা ডিস্ট্রিবিউশন চ্যানেল দেখলাম, এখন আমি প্রত্যেকটার এক একটা করে ব্যাখ্যা দেব। প্রথমে আমরা কি দেখছি দেখো, সরাসরি ভোক্তার নিকট বিক্রয়। কিছু কিছু পণ্য আছে যেটার জন্য কোনো মধ্যস্থ কারবারির দরকার হয় না বা মিডল ম্যানের কোনো প্রয়োজন নাই, সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার নিকট পৌঁছে যায়।
যেমন আমরা রাস্তা দিয়ে আসার সময় কিন্তু প্রায় দেখি সবজি, তারপরে ফল, তারপরে ধানের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে এখানে কোনো মধ্যস্থ কারবারি ব্যবহার করা হয় না, সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার নিকট পৌঁছে যায়, বিশেষ করে ফলমূল এবং সবজি। এরপরে দেখো নেক্সট স্লাইডে আমি দেখছি খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে বিক্রয়। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি উৎপাদনকারী এখানে, খুচরা ব্যবসায়ী এখানে, আর লাস্ট যেটা ভোক্তা। ভোক্তা কিন্তু হচ্ছে বন্টন প্রণালীর সর্বশেষ অবস্থান। তোমরা কিন্তু অনেক সময় এই দুটোর মধ্যে কনফিউজ করে ফেলো যে ক্রেতা কারা ভোক্তা কারা। ক্রেতা কিন্তু পণ্য ক্রয় করবে নিজস্ব ব্যবহারের উদ্দেশ্য হতে পারে বা পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে, আর ভোক্তা হচ্ছে শুধুমাত্র নিজের ব্যবহারের উদ্দেশ্যে হচ্ছে ভোগ করবে বা কিনবে। এই জন্য ভোক্তা এবং ক্রেতা, তোমরা অনেক সময় এটা বুঝতে পারো না কারা ক্রেতা কারা ভোক্তা। ভোক্তা হচ্ছে বন্টন প্রণালীর সর্বশেষ অবস্থান, ঠিক আছে। এরপর দেখো এখানে বলছে খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে। কিছু কিছু পণ্য আছে একেবারে শুধুমাত্র আমরা খুচরা ব্যবসায়ীদের, সবার এলাকায় কিন্তু মুদি দোকান আছে, তোমরা দেখেছো খুচরা ব্যবসায়ী দোকান রয়েছে। ওখানে কিন্তু আমরা সাধারণত দেখা যায় যে আমরা যখন সেমাই, চানাচুর, বিস্কিট এগুলো যখন কিনি বা চিপস, এগুলো কিন্তু আমরা দূরে কোথাও থেকে কিনি না, সব সময় খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে ক্রয় করি। আর এই খুচরা ব্যবসায়ীদের মানে উৎপাদনকারীরা হচ্ছে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে, আর খুচরা ব্যবসায়ীরা হচ্ছে সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করে। এরপর দেখো নেক্সট স্লাইডে পাইকার ও খুচরা ব্যবসায়ের মাধ্যমে বিক্রয়। উৎপাদনকারীর অবস্থান প্রথমে, তারপরে দ্বিতীয় অবস্থান পাইকার, তারপরে হচ্ছে খুচরা বিক্রেতা এবং সর্বশেষ হচ্ছে ভোক্তা। কিছু কিছু পণ্য পাইকার এবং খুচরার মাধ্যমেই কিন্তু ভোক্তাদেরকে কি করতে হয়, ক্রয় করতে হয়। যেমন ধান, পাট, তারপরে সরিষা, আম, কলা, এই ধরনের পণ্যের ক্ষেত্রে পাইকার এবং খুচরা ব্যবসায়ীদের কাছ থেকেই সাধারণ ভোক্তারা ক্রয় করে থাকে। এরপরে দেখো প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ফ্রিজ উৎপাদনকারী, তারপরে হচ্ছে প্রতিনিধি, তারপরে হচ্ছে ভোক্তা। তোমরা বিভিন্ন সময় দেখবে ইলেকট্রনিক্স সামগ্রীর ক্ষেত্রে উৎপাদনকারী বিভিন্ন সময় কি করে, বিভিন্ন এলাকায় প্রতিনিধি বা এজেন্ট নিয়োগ করে থাকেন। এই এজেন্ট বা প্রতিনিধিরা কি করে, টিভি, ফ্রিজগুলো কি করে তাদের দোকানে রাখে, ভোক্তারা কিন্তু সেখান থেকে ক্রয় করে। আমরা সাধারণ ভোক্তারা কিন্তু কখনোই পণ্য উৎপাদনকারীর কাছ থেকে কিনি না, আমরা প্রতিনিধি বা এজেন্টদের কাছ থেকে কিনি। ওরা সারা দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিনিধি বা এজেন্ট নিয়োগ করে থাকে। সাধারণত এগুলো ইলেকট্রনিক্স সামগ্রীর ক্ষেত্রে হয়ে থাকে। এরপরে দেখো প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়। প্রথমে উৎপাদনকারী, তারপরে প্রতিনিধি, খুচরা বিক্রেতা, তারপরে একদম লাস্ট হচ্ছে ভোক্তা। প্রতিনিধি এবং খুচরা কোনগুলো জানো তোমরা, যে খুব পছন্দ করো যে সফট ড্রিঙ্কসগুলো, কোকা কোলা, স্প্রাইট, মিরিন্ডা, ফান্টা, এই ধরনের সামগ্রী তোমরা প্রায় কিন্তু দেখো যে কি সুন্দর করে নিজস্ব পরিবহনের মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সেটা খুচরা ব্যবসায়ীদের কাছে দিয়ে আসে, আর খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে আমরা সাধারণ ভোক্তারা কিনে ফেলি, ঠিক আছে। এটা সাধারণত হয় হচ্ছে প্রসাধনী সামগ্রী এবং সফট ড্রিঙ্কস বা কোমল পানীয়র ক্ষেত্রে। এরপরে দেখো আমরা কিসের স্লাইড দেখতে পাচ্ছি, দেখো বিজ্ঞাপন। বিজ্ঞাপন হলো পণ্য বা সেবা সামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য একটি উপায় বা কৌশল। আমরা এখানে একটা বিজ্ঞাপনের ছবি কিন্তু দেখতে পাচ্ছি। বিজ্ঞাপনটা যদি না থাকতো তাহলে কিন্তু এই যে নতুন পণ্য, এক একটা পণ্য, নতুন নতুন প্রোডাক্ট নতুনভাবে আসতেছে, আমরা কেউই কিন্তু জানতে পারতাম না। বিজ্ঞাপন আছে বলেই কিন্তু আমরা জানতে পারছি কখন কোন পণ্যটা আসতেছে। এখন তোমাদের হয়তো বা প্রশ্ন থাকবে যে বিজ্ঞাপন তাহলে নতুন পণ্যের ক্ষেত্রে দিলেই তো হয়, তাহলে পুরাতন পণ্যের ক্ষেত্রে কেন বিজ্ঞাপন দেওয়া হয়? হ্যাঁ, পুরাতন পণ্যের ক্ষেত্রে দেওয়া হয় যে সেই ক্রেতাদেরকে কি ধরে রাখার জন্য, যাতে তারা অন্য প্রোডাক্টের প্রতি ইন্সপায়ার না হয়ে যেন আবার চলে না যায়, ঠিক আছে। তাহলে বিজ্ঞাপনটা আসলে দৃষ্টি আকর্ষণ করার কৌশল, আর বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের পরিচিতি সম্পর্কে, পণ্যের কি কি সুবিধা আছে, তারপরে পণ্যের মূল্য কত, এই সমস্ত কিছু কিন্তু জানা যায় শুধুমাত্র বিজ্ঞাপনের মাধ্যমে। তাহলে বিজ্ঞাপন হচ্ছে দৃষ্টি আকর্ষণ করার একটা সুন্দর কৌশল। এখানে দেখো বিজ্ঞাপনের কিছু মাধ্যম দেওয়া হয়েছে, আমি পড়ছি দেখো। 1 সংবাদপত্র, 2 সাময়িকী, 3 প্রচারপত্র, 4 বিজ্ঞাপনী ফলক, 5 প্রাচীরপত্র, 6 টেলিভিশন,
7 নিয়ন আলো, 8 রেডিও, 9 চলচ্চিত্র, 10 পণ্যসজ্জা, 11 মেলা বা প্রদর্শনী, 12 নমুনা সংগ্রহ নমুনা বিতরণ, 13 পরিবহন বিজ্ঞাপন, 14 হচ্ছে অন্যান্য। সংবাদপত্রটা কি? সংবাদপত্র তোমরা সবাই কিন্তু নিউজ পেপার ভালো মতোর জন্য প্রথম আলো ইত্তেফাক আছে, এখানে দেখবা যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়। কেন দেওয়া হয়? যাতে যারা পেপার পড়বে তারা যেন ওই পেপার পড়তে পড়তে সেই পণ্যটা সম্পর্কে জেনে যায়। নেক্সট পয়েন্ট আছে দেখো সাময়িকী। সাময়িকী হচ্ছে মাস ভিত্তিতে বের করা হয়, 15 দিন পর পর বের করা হয়, অথবা সপ্তাহে সপ্তাহে বের করা হয়। এই সাময়িকী আছে, মহিলা সাময়িকী আছে, কৃষি সাময়িকী আছে, এখানেও কিন্তু বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়। এরপরে আছে প্রচারপত্র। প্রচারপত্রটা কি? পণ্যের মূল্য, প্রাপ্তিস্থান, কোয়ালিটি সম্পর্কে লিখে একটা মুদ্রিত একটা কাগজ বের করা হয়, সেটার নামই হচ্ছে প্রচারপত্র। এরপরে আছে দেখো বিজ্ঞাপনী ফলক। বিজ্ঞাপনী ফলকটা কি? রাস্তার গুরুত্বপূর্ণ, রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বা গ্যাদারিং এরিয়া তোমরা দেখবা বিভিন্ন ধরনের হার্ডবোর্ড দিয়ে সুন্দর সুন্দর বিজ্ঞাপনগুলো দেওয়া হয়, যাতে রাস্তায় চলতে ফিরতে বা গাড়িগুলো যখন সিগনালে থামে তখন কিন্তু এই বিজ্ঞাপনী ফলকগুলো খুব বেশি দেখা যায়। এরপরে দেখা আছে প্রাচীরপত্র। প্রাচীরপত্রটা হচ্ছে পোস্টার। প্রাচীরপত্র দেখবা আমরা যখন ছোট ছিলাম অনেক সময় পোস্টার দেখতাম, এখনও দেখা যায়। এই পোস্টারগুলোতে কি থাকে? বিভিন্ন ছবি থাকে, লেখাযুক্ত, ওগুলোও কিন্তু বিজ্ঞাপন। পোস্টারগুলো কিন্তু অনেক সময় যে আমরা শুধু মনে করি যে সিনেমারই পোস্টার হয় তা কিন্তু না, অনেক পণ্যেরও কিন্তু বিজ্ঞাপন পোস্টারে দেওয়া হয়ে থাকে। এরপরে দেখো টেলিভিশন। টেলিভিশনটা কি? দর্শন এবং শ্রবণযোগ্য স্লাইড। এবং আমরা টেলিভিশনে যারা সিরিয়াল দেখতে পছন্দ করি বা বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানগুলো হয় ওগুলোর ফাঁকে ফাঁকে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিজ্ঞাপনগুলো কিন্তু আমরা সারাক্ষণই দেখতে থাকি। তাহলে টেলিভিশনে দিলে দেখা যাচ্ছে যে অনেক লোকের কাছে কিন্তু মেসেজটা পৌঁছায় যায়। এরপরে দেখো নিয়ন আলো। অনেক সময় রাস্তায় দেখা যায় অনেক উপরের দিকে সুন্দর সুন্দর আলো হচ্ছে ব্লিঙ্কিং করতে থাকে, নিয়ন আলো বলে। ওখানে বিভিন্ন পণ্যের একটা বিশাল নাম দিয়ে বা কোম্পানির নাম ইউজ করে নিয়ন আলো ইউজ করে পণ্যের বিজ্ঞাপনটা দেওয়া হয়ে থাকে। এরপরে আছে দেখো রেডিও। এখন যারা শ্রমজীবী মানুষ তারা তো টেলিভিশন দেখে না, তাই না? এখন যদি আমার টার্গেট হয় সেই সব ক্রেতারা যে আমি শ্রমজীবী মানুষদের কাছে পণ্যের বিজ্ঞাপনটা পৌঁছাবো, তখন যদি আমি রেডিওতে না দিই তাহলে স্বাভাবিকভাবেই তাদের কাছে কিন্তু সেই পণ্যের গুণাগুণ সম্পর্কে জানা যাবে না। আর রেডিওতে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেওয়া হয়, স্পট বিজ্ঞাপন আছে, জাতীয় বিজ্ঞাপন, আঞ্চলিক বিজ্ঞাপন, এই ধরনের বিজ্ঞাপনগুলো সাধারণত রেডিওতে দেওয়া হয়। এরপর আছে চলচ্চিত্র। তোমরা সবাই মুভি দেখতে অনেক সময় হলে গিয়েছো, স্টার সিনেপ্লেক্সে, ওখানে কিন্তু দেখেছো যে ছবি স্টার্ট হওয়ার আগে, তারপরে হচ্ছে মানে বিরতিতে, তারপরে শেষে কিন্তু বিভিন্ন মুভি এবং বিভিন্ন প্রোডাক্টেরও কিন্তু বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে। এরপরে আছে দেখো পণ্যসজ্জা বা উইন্ডো ডিসপ্লে। আমরা অনেক সময় হচ্ছে মার্কেটে বা শপিং সেন্টারে যখন যাই অনেক সুন্দর করে কাচের বক্সে বিভিন্ন কসমেটিক্সগুলো সাজানো থাকে, দেখা যাচ্ছে ওই জিনিসটা কিনতে যায় নাই কিন্তু উইন্ডো ডিসপ্লে দেখে এতটা বেশি ভালো লাগে যে দেখা যায় ওই পণ্যটা কিনতে না গেলেও আমরা শুধুমাত্র বিজ্ঞাপনটা যে করা হয়েছে ওটা দেখেই কিন্তু আমরা অনেক সময় কিনে ফেলি। এরপরে আছে দেখো মেলা বা প্রদর্শনী। তোমরা সবাই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে নিশ্চয়ই গেছো, আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সেখানে কিন্তু প্রায় দেখা যায় বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন সারাক্ষণই কিন্তু বাঁচতেই থাকে, দেখা যেতে থাকে। বিভিন্ন জায়গায় তোমরা যখন যাচ্ছ, যতক্ষণ পর্যন্ত বাণিজ্য মেলায় থাকো ততক্ষণ পর্যন্তই কিন্তু সুন্দর সুন্দর পণ্যের বিজ্ঞাপনগুলোর কি দেখা যাচ্ছে যে জিঙ্গেলগুলো বাঁচতেই থাকে। তার মানে আমরা ওভাবে কেনাকাটাও করি, আবার সাথে সাথে কিন্তু বিজ্ঞাপনগুলো শোনাও হয়ে যাচ্ছে, দেখাও হয়ে যাচ্ছে। এরপরে দেখো আছে নমুনা বিতরণ। দেখবা যে অনেক সময় ঔষধ কোম্পানির লোকেরা বিভিন্ন জায়গায় ডাক্তারদের কাছে নমুনা বা স্যাম্পল দিয়ে আসে, বা পুস্তকের ক্ষেত্রে বা বইয়ের ক্ষেত্রেও আমাদেরকেও কিন্তু অনেক সময় বইয়ের প্রকাশনা থেকে কিন্তু সুন্দর সুন্দর বইয়ের কি দেওয়া নমুনা দেওয়া হয়, ঠিক আছে? এটা হচ্ছে স্যাম্পল, এটাও এক ধরনের বিজ্ঞাপন। পরিবহন বিজ্ঞাপন, বড় বড় পণ্যবাহী বা দেখা যাচ্ছে যে বিভিন্ন বাসে তোমরা অনেক সময় দেখা যায় যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয়, সাধারণত তোমার চলচ্চিত্রের বিজ্ঞাপনগুলো, সিগারেটের বিজ্ঞাপন, কোমল পানীয়র বিজ্ঞাপনগুলো কিন্তু পরিবহনে দেওয়া হয়। এরপরে আছে অন্যান্যর মধ্যে রয়েছে ব্যানার, ফেস্টুন, আকাশ বিজ্ঞাপন। তার মানে এই যে তোমরা মাধ্যমগুলো দেখলা, এই মাধ্যমগুলোর কাজটা কি? আমি কোন ধরনের প্রোডাক্টটা বের করবো, সেই প্রোডাক্টটা টার্গেট কারা, মানে কারা কিনবে, সেই ক্রেতারা কোন ধরনের মিডিয়াটা ইউজ করলে আমার পণ্যটা সম্পর্কে জানতে পারবে, সেটার উপর ডিপেন্ড করে আমাকে কিন্তু মাধ্যম নির্বাচন করতে হবে, তাই না? এখন আমি এমন একটা জায়গায় দিলাম বিজ্ঞাপন, আমার বিজ্ঞাপন কেউ দেখলই না, তাহলে তো আর কোনো লাভ হবে না। সেই জন্য সিলেক্ট করার সময় আমাকে ভাবতে হবে যে আমার ভোক্তা কারা। আমি যদি কোনো পণ্য বের করি তাহলে সেই ভোক্তারা কোন মাধ্যমটা বেশি ব্যবহার করে, ঠিক আছে? আমি যদি মহিলাদের জন্য টার্গেট করি তাহলে অবশ্যই আমাকে সাময়িকীতে দিতে হবে, টেলিভিশনে দিতে হবে, তাই না? আমি যদি আবার শ্রমজীবী মানুষদের জন্য দিই তাহলে দেখা যাবে যে শ্রমজীবী মানুষরা রেডিওটা বেশি শোনে, ঠিক আছে? এরপরে দেখো বিক্রয়িকতা। এখানে আমরা কি দেখতে পাচ্ছি?
যে ক্রেতা কিনছেন আর বিক্রেতা হচ্ছে বিক্রি করছেন, ঠিক আছে। বিক্রয়িকতা, বিক্রয়িকতাটা কি? বিক্রয়িকতাটা হচ্ছে এমন এক ধরনের কৌশল যাতে একজন সাধারণ ক্রেতা স্থায়ী গ্রাহকে কনভার্ট হয়ে যায়। আমি একজন সাধারণ ক্রেতা, কিন্তু বিক্রয়িকতার গুণে বা একজন বিক্রেতার ব্যবহারে আমি এতটাই প্লিজড হয়ে গেলাম যে আমি নিয়মিতই বারবার হচ্ছে ওই দোকান থেকে পণ্য ক্রয় করি। এরকম কিন্তু তোমরা খেয়াল করে থাকো, তোমরা যখন শপিং সেন্টারে যাও সেলসম্যানদের বিহেভিয়ার এবং তাদের লুকিংসটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। একজন সেলসম্যান যখন রাফ বিহেভ করে, মিসবিহেভ করে, তখন কিন্তু আমরা সেই দোকানে দ্বিতীয়বার আর যাবো না। কিন্তু তার ব্যবহার এবং তার লুকিংসটা যদি ভালো হয় এবং পণ্যের কোনো অভিযোগ হলে তারা যদি সুন্দর করে সেটা সলিউশন করে দেয়, তাহলে কিন্তু আমরা সেই দোকানে বারবার যাব। এটাই হচ্ছে বিক্রয়িকতা। তার মানে বলতে পারি বিক্রয়িকতা হচ্ছে বিক্রয়ের এমন একটা কৌশল যাতে একজন সাধারণ ক্রেতাকে তারা একদম স্থায়ী গ্রাহকে কনভার্ট করে দিতে পারে। চলো এবার হচ্ছে আমরা একটু মূল্যায়ন দেখি। মূল্যায়নে দেখো, মূল্যায়ন হচ্ছে বিপণনের প্রধান কাজ কয়টি? এখানে আছে 7টি, 8টি, 9টি, 10টি। তোমরা বলবে 9টি। পরিবহন পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? আমরা জানি পরিবহন এক স্থান থেকে অন্য স্থানে নেয়, তাহলে হচ্ছে স্থানগত। আর এখানে মধ্যস্থ কারবারি কারা? পাইকার, খুচরা, এটা ঠিক আছে। খুচরা থেকে উৎপাদক যায় না, তাহলে এটা হবে না, 1 এবং 3 হবে, ঠিক আছে। এরপরে দেখো আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি। সৃজনশীল প্রশ্ন, চলতি বছর মিস্টার জামিলের জমিতে বিভিন্ন প্রকারের সবজির বাম্পার ফলন হয়। তিনি স্থানীয় একাধিক কাঁচা বাজারে উৎপাদিত সবজি বিক্রি করার মনস্থির করলেন। বিক্রি করার আগে সবজিগুলোকে ছোট বড় বিভিন্ন শ্রেণীতে ভাগ করলেন। কোয়েশ্চেনগুলো একটু দেখে আসি। দেখো, প্রথমে আছে ক, বিপণন কি? একটু আলোচনা করে দেই। বিপণন হচ্ছে পণ্য উৎপাদনকারী নিকট হতে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যত ধরনের কার্যাবলী আছে এই কার্যাবলীর সমষ্টিকে বলা হচ্ছে বিপণন। এরপর আছে প্রমিতকরণ কি? ব্যাখ্যা করো। প্রমিতকরণটা কি? মূল্য নির্ধারণ করা। কিসের উপর মূল্য নির্ধারণ করব? পণ্যের আকার, আকৃতি, তারপরে সাইজ, কালার, ফ্লেভার, টেস্ট ইত্যাদির উপর ডিপেন্ড করে আমি যখন হচ্ছে মূল্য স্থির করব সেটার নাম হয়ে যাবে প্রমিতকরণ। এখানে আছে ব্যাখ্যা করো, এভাবে ব্যাখ্যা করে দিবা, তাহলে 1 আর 1 2। তারপর দেখো, মিস্টার জামিলের সবজি বাজারে সরবরাহ করার ক্ষেত্রে বিপণনে কোন কাজটি অন্তর্ভুক্ত? তোমরা সুন্দর করে এভাবে বলবে, মিস্টার জামিলের সবজি বাজারে সরবরাহ করার ক্ষেত্রে বিপণনে কি? পর্যায়িতকরণের কাজটি। কেন পর্যায়িত? ওখানে কিন্তু বলেছিল যে বিভিন্ন শ্রেণীতে সবজিগুলোকে সে ভাগ করে ফেলেছে, ঠিক আছে। এবং লাস্টে বলেছে দেখো, মিস্টার জামিলের গৃহীত পদক্ষেপ সবজি বিক্রির অন্যতম সহজ কৌশল। তোমরা একটা জিনিস মনে রাখবে, যখন বিপণন প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে সম্পাদন করতে হবে, তুমি সবজি বা ফল যেটাই করি না কেন, আমরা যদি ঠিকমতো ক্লাসিফাই না করি তাহলে কিন্তু বিক্রয় করতে পারবো না, বিপণনের কাজটা সহজতর হবে না। তোমরা এই বিষয়টা উল্লেখ করে সুন্দর করে ব্যাখ্যা করে দিবে, তাহলে এটাই তোমাদের হচ্ছে বাড়ির কাজ থাকলো। আমি যেভাবে এক্সপ্লেন করেছি তোমরা সুন্দর করে লিখে তারপরে স্কুলে টিচারদের কাছে জমা দেবে, ঠিক আছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্যান্ডামিক সিচুয়েশনে সবাই সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ হাফেজ।